রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রার্থীদের বিরুদ্ধে আরও কঠোর ট্রাম্প, বাতিল হচ্ছে 2 লাখ ভিসা। ইসলামে হিজাব অপরিহার্য নয়, উত্তরপ্রদেশে শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। যুক্তরাষ্ট্রের 2 লাখ আশ্রয় প্রার্থীর অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। যারা যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে স্থায়ী হওয়ার আবেদন করেছেন তাদের চিহ্নিত করে ভিসা বাতিল করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পদক্ষেপের আওতায় আসছে গত 10 বছর ইস্যু করা সব ব্যবসায়িক B1 এবং পর্যটন B2 ভিসা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের 2 লাখ আশ্রয় প্রার্থীর অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। যারা যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে স্থায়ী হওয়ার আবেদন করেছেন তাদের চিহ্নিত করে ভিসা বাতিল করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পদক্ষেপের আওতায় আসছে গত 10 বছরে ইস্যু করা সব ব্যবসায়িক B1 এবং পর্যটন B2 ভিসা। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর আওতায় ভিসা ও গ্রিন কার্ড বাতিলের পাশাপাশি দ্রুত নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে বহু বিদেশি নাগরিকদের। এ পর্যন্ত 1,75,000-এর বেশি বিদেশিদের ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ পদক্ষেপ শুধু অবৈধ অভিবাসন নয়, বৈধ অভিবাসন নীতিও কঠোর করছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা প্রায় 2 লাখ বিদেশি ভিসা বাতিলের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে। এপি জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা দিতে পারে পররাষ্ট্র দপ্তর। এক্ষেত্রে তারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে স্থায়ী হওয়ার আবেদন করছেন তাদের চিহ্নিত করে ভিসা বাতিল করা হবে। এই সিদ্ধান্তের ফলে প্রায় 2 লাখ ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিল হবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা। শুধু ফি নয়, H-1B কর্মীদের নির্দিষ্ট শর্তে নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ 60 দিনের সুযোগও কমতে পারে। এর ফলে চাকরি শেষ হলে কর্মীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এটিভি USA নিউজ ডেস্ক। হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তির মাধ্যমে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র চালনায় সক্ষম নতুন এক ধরনের অস্ত্র তৈরি করেছে চীন, যা দিয়ে বহুদূরে থাকা মার্কিন বিমানকে নিশানা করা সম্ভব। ইরান যুদ্ধের কারণে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্রের ঘাটতির সময়ে চীনের এই নতুন প্রযুক্তির সামনে এলো। এই অস্ত্র দিয়ে 1000 মাইল দূরে থাকা আমেরিকার রিফুয়েলিং ট্যাঙ্কার ও আগাম সতর্কবার্তা দেওয়া বিমানগুলোকে সহজেই লক্ষ্যবস্তু করা যাবে বলে জানা গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীন বিশ্বের একমাত্র দেশ যারা নতুন এক প্রযুক্তিতে HGV চালনা ও উড্ডয়ন করছে। চীনের তৈরি নতুন হাইপারসনিক অস্ত্র 1000 কিলোমিটার দূরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক বিমানকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এই অস্ত্র ভবিষ্যতে চীনের সাথে সংঘাত হলে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানকে বড় চ্যালেঞ্জে ফেলতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনী এমন হাইপারসনিক গ্লাইড ভেহিকল তৈরি করেছে যা আকাশ থেকে আকাশে হামলার অস্ত্র বহন করতে পারে। এসব অস্ত্র দূরে থাকা কমান্ড ও নিয়ন্ত্রণ বিমান সহ গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হতে পারে।
এতে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান এবং উড়ন্ত কমান্ড পোস্ট ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনীর E-4B নাইট ওয়াচও রয়েছে। এই ধরনের বিমান সাধারণত যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থান করে। হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল মূলত এমন একটি ওভারহেড যা ক্ষেপণাস্ত্র থেকে উৎক্ষেপণের পর বায়ুমণ্ডলের মধ্যে হাইপারসোনিক গতিতে চলতে পারে এবং পথ পরিবর্তন করতে পারে। এ কারণে এর গতিপথ শনাক্ত ও প্রতিহত করা কঠিন। চীনের DF-17 ক্ষেপণাস্ত্র থেকে উৎক্ষেপণ করা একটি HGV প্রায় 2414 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এটি চীন থেকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি গুয়ামের দূরত্বের কাছাকাছি। চীনের ক্ষেপণাস্ত্র ভান্ডার বিশ্বের সবচেয়ে বড় মজুদগুলোর একটি। পেন্টাগনের হিসাব অনুযায়ী 2024 সাল পর্যন্ত চীনের কাছে অন্তত 3150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 300টি স্থল থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। ডেস্ক রিপোর্ট, ATV, USA। স্কুলে নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে একজন ছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার শৃঙ্খলা ও সমতা বজায় রাখার লক্ষ্যে একটি নির্দিষ্ট ড্রেস কোড বা পোশাক বিধি কার্যকর করতে পারে বলে রায় দিয়েছে আদালত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্কুলে নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে একজন ছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার শৃঙ্খলা ও সমতা বজায় রাখার লক্ষ্যে একটি নির্দিষ্ট ড্রেস কোড বা পোশাক বিধি কার্যকর করতে পারে বলে রায় দিয়েছেন আদালত। একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী সম্প্রতি মাধ্যমিক পাশ করার পর একই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চেয়ে তিনি মায়ের মাধ্যমে আদালতে আবেদন করেন। আবেদনে স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে মাথায় হিজাব পরার অনুমতি দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। একই সঙ্গে দাবি করা হয় ইসলামে হিজাব পরা একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন এবং ওই ছাত্রী ৬ষ্ঠ শ্রেণী থেকে হিজাব পরে স্কুলে আসছেন। বিচারপতি জে মনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত 2 সদস্যের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। সেখানে তাকে ছাড়া অন্য কোনো ছাত্রীকে হিজাব পরতে দেখা যায়নি। এমনকি একই ধর্মীয় সম্প্রদায়ের অন্য ছাত্রীরাও হিজাব পরেনি বলে আদালত উল্লেখ করেছে। রায়ে বলা হয়, বর্তমান মামলায় এমন কোনো তথ্যগত প্রমাণ নথিপত্রে উপস্থাপন করা হয়নি যা দিয়ে প্রমাণ করা যায় একজন মুসলিম নারীর জন্য হিজাব পরা ধর্মের এমন এক অবিচ্ছেদ্য অংশ যা ত্যাগ করলে ওই কিশোরী বা নারী তার ধর্ম থেকে বিচ্যুত হবেন। পোশাক বিধি নিয়ে আদালত বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম যদি ন্যায্য, বৈষম্যহীন এবং শৃঙ্খলা ও সমতা বজায় রাখার উদ্দেশ্যে সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর করা হয়, তাহলে প্রতিষ্ঠানটির নিজস্ব পোশাক বিধি বাস্তবায়নের অধিকার রাখে। নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক হলে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে তার সঙ্গে হিজাব যুক্ত করার আলাদা আইনি অধিকার কোনো শিক্ষার্থীর নেই বলেও স্পষ্ট করেছে বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, একই ইউনিফর্ম যখন সব শিক্ষার্থীর জন্য প্রযোজ্য, তখন ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে কাউকে পোশাক পরিবর্তন বা বাদ দেওয়ার অনুমতি দিলে ইউনিফর্মের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পোশাক বিধি নির্ধারণের ক্ষমতাও প্রতিষ্ঠানের বদলে ব্যক্তিগত পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। ATV USA নিউজ ডেস্ক। নিউ ইয়র্কের ব্রঙ্কসের পেলহাম বে পার্কে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল কমলগঞ্জ সোসাইটি USA ইনকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা 2026। প্রবাসের কর্মব্যস্ততা ভুলে কমলগঞ্জ উপজেলার বাসিন্দার পরিবার পরিজন নিয়ে দিনভর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। আয়োজনের মধ্যে ছিল আকর্ষণীয় খেলাধুলা, সুস্বাদু মধ্যাহ্নভোজ এবং উত্তেজনাপূর্ণ র্যাফেল ড্র। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। রাশিদ বাপ্পির রিপোর্ট। আমাদের দাদা পুরস্কার দিবেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী কমলগঞ্জ উপজেলাবাসীর সংগঠন কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বনভোজন ও মিলন মেলা 2026। ব্রঙ্কসের ঐতিহ্যবাহী পেলাম বে পার্কে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর এই মহা মিলন মেলা উদযাপিত হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে একটু ফুসরত পেতে এবং নিজেদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে সকাল 10টা থেকেই পার্কে সমবেত হন কমলগঞ্জ উপজেলার বাসিন্দারা। সবুজে ঘেরা প্রাকৃতিক সান্নিধ্যে ছোট বড় সবাই মেতে ওঠেন অনাবিল আনন্দে। প্রবাসীদের অংশগ্রহণে পুরো পার্ক প্রাঙ্গণ যেন পরিণত হয় এক টুকরো কমলগঞ্জে। দিনভর আয়োজনের মধ্যে ছিল শিশু কিশোর ও প্রাপ্তবয়স্কদের আকর্ষণীয় নানা খেলাধুলা। গাছের ছায়ায় উন্মুক্ত প্রাঙ্গণে অনেকদিন পর খেলাধুলায় অংশ নিতে পেরে আনন্দে ভাসেন সব বয়সীরা। কি করছো আজকে সারাদিন? প্লেগ্রাউন্ড খেলা করছো? কার সাথে? আমাদের জন্য ছিল হাড়িভাঙ্গা আর বালিশ খেলা ছিল। আমি হাড়িভাঙ্গাতে ফার্স্ট হয়েছি, উনি হয়েছে সেকেন্ড। বালিশ খেলা অনেক আনন্দ হয়েছে, আমরা অনেক প্রাইজ পাইছি, আমাদের বেবিরাও দৌড়াদৌড়ি, এই যে আমাদের ফ্রেন্ডেরা আসছে প্রাইজ পাইছে, আমরা অনেক আনন্দ করছি কমলগঞ্জে। কেমন লাগলো আজকে সারাদিন, কেমন কাটলো? আমি তো আসলে বিকালে আসছি, সারাদিনের কথা বলতে পারবো না, বিকালে আসার পরে ভালো লাগছে। আমাদের নিউ ইয়র্ক কমিউনিটির জন্য এই ধরনের পিকনিক গুলা হচ্ছে একটা মিলন মেলার মতো। স্পেশালি হচ্ছে আমাদের বাচ্চারা এখানে আসে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে, একটা বিভিন্ন রকম বাচ্চাদের সাথে মিশে নতুন সার্কেল তৈরি করে। তারা যখন হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা প্রচন্ড খুশি হয় এবং পরবর্তী বছরের জন্য অপেক্ষা করে যে আবার কখন এই পিকনিক গুলো হবে। তো এই ধরনের পিকনিক গুলা আসলে অ্যাকচুয়ালি আমাদের বাঙালি মানুষের মিলন মেলার জন্য। আবারও আমরা কমলগঞ্জ সোসাইটি ইনকের বনভোজন এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে খেলাধুলা, সুস্বাদু খাবার এবং র্যাফেল ড্রর আয়োজন করেছে। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। আমি ব্যক্তিগতভাবে ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছি, আমার ওয়াইফও বিভিন্নভাবে এবং আমার মেয়েও দৌড়ের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা অনেক খুশি, সামনের বছর আমরা আরো ভালো করে অনুষ্ঠান করব, এটাই আমাদের প্রত্যাশা। পিকনিক মানে আনন্দ, ফান এবং বিশেষ করে বাচ্চারা অনেক মজা করে। বাচ্চাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো ইভেন্টে উইনার হোক আর না হোক সবাই একটা কমন প্রাইজ পায়, সেই জন্য বাচ্চারা খুব এক্সাইটেড থাকে এই গিফটের জন্য। তো বাচ্চাদেরকে নিয়ে আসার সাথে সাথে আমরা সারাদিনটা খুব উপভোগ করি। দুপুরের বিরতিতে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী স্বাদের সুস্বাদু মধ্যাহ্নভোজ, যেখানে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠানে গ্র্যান্ড স্পন্সর ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের সন্তান, নিউ ইয়র্কে হিটিং অ্যান্ড কুলিং জগতের সেরা প্রতিষ্ঠান গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্সের প্রেসিডেন্ট এবং সিইও তোফায়েল চৌধুরী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কলেজের প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান। ঐতিহ্যবাহী কমলগঞ্জ উপজেলার যে পিকনিক অনুষ্ঠিত হলো আজকে, এটা পিকনিকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার প্রতিষ্ঠান গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্সের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কমলগঞ্জ উপজেলা একটা ঐতিহ্যবাহী উপজেলা, আপনারা সবাই জানেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে খুব সহাবস্থানের পরিবেশের মধ্য দিয়ে আমরা এখানে বেড়ে উঠেছি এবং সেই দ্বারা যাতে অব্যাহত থাকে আজকের এই পিকনিক সফল করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আসলে ভোরবেলা যখন দেখলাম অনেক বৃষ্টি, মনটা একটু নষ্ট হয়েছিল, ভেঙে গেছিল যে এত কষ্ট আমাদের ছেলেপেলেরা করছে বাৎসরিক এই বনভোজনের জন্য, কিন্তু নেচার আমাদের প্রতি অত্যন্ত দয়ালু, অত্যন্ত সুন্দর একটা দিন আমাদের উপহার দিয়েছেন। এবং আপনারা যারা এসে এই এবারের এই 2026-এর বনভোজনকে সফল এবং সুন্দর করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামীতে যাতে আমাদের এই কমলগঞ্জ প্রবাসী এই পরিবারটা আরও সুন্দরভাবে আমরা মিলিত হই, সবাই সুস্থ থাকবেন এবং সবার মঙ্গল হোক। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলাধুলার বিজয়ী ও র্যাফেল ড্র বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। পিকনিকে অংশ নেয় কমলগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি এম রহমান ফরিদ, আহ্বায়ক মোহাম্মদ মহসিন এবং সাধারণ সম্পাদক সাদেক সারওয়ার চৌধুরী সহ সংশ্লিষ্টরা। কমলগঞ্জবাসীর সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই পিকনিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেছেন।
এটা সত্যই আপনারা আনন্দ উপভোগ করেছেন বলে আমার মনে হয়। আর যারা আসছেন বাইরে থেকে আমাদের গেস্ট হিসাবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পার্টিসিপেট করার জন্য আমাদের এই অনুষ্ঠানে। ইনশাল্লাহ আগামীতেও আমরা এই ধরনের অনুষ্ঠান করে আপনাদেরকে ইনভাইট করব এবং ভবিষ্যতেও আশা করি আপনারা আসবেন আমাদের এই অনুষ্ঠানে। কমলগঞ্জ ইউএসএ ইনক আমরা এবার চেষ্টা করেছি বড় পরিসর করার জন্য, বাট নেক্সট ইয়ার আমরা আরও বড় পরিসর করব ইনশাল্লাহ। আপনারাও আসবেন, সবাইকে দাওয়াত দিবেন আপনাদের আসার জন্য, এই বনভোজনকে কভার করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। আনন্দ, সৌহার্দ্য আর পুনর্মিলনের এই বিশেষ দিনটি স্মৃতিতে ধারণ করে আগামীতে এমন আরও আয়োজনের প্রত্যাশা করেন কমলগঞ্জবাসী। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে এলজিআরডি মন্ত্রী। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না, তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবার আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে পৃথকভাবে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে অভিনন্দন ও শুভকামনা জানান। একই সঙ্গে নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। দায়িত্ব পালনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিন বাহিনীর প্রধান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি আরও জানান, তার দায়িত্ব পালনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি তিন বাহিনীর প্রধানকে আশ্বস্ত করেন। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিসেন ব্রেস্ক মোলারের সঙ্গে বৈঠককালে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশে গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও ডেনমার্কের বিনিয়োগের সুযোগ রয়েছে। চলতি অর্থ বছরের মধ্যে দেশের 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এসব নির্বাচনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষ আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য ইসির সাথে বৈঠক করা হবে। তিনি বলেন, নির্বাচনের তফসিল তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। ইসির সাথে আলোচনার পর মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিফিং করবে। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির 9 বছর পূর্ণ হয়েছে। সংকটের 9ম বার্ষিকীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাহস, ধৈর্য ও কঠিন পরিস্থিতির মধ্যেও মর্যাদা ধরে রাখার প্রশংসা করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ হাইকমিশন এসব কথা জানায়। একই সঙ্গে প্রায় 1 দশক ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, রোহিঙ্গাদের মিয়ানমারে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অধিকার রয়েছে।
হয়েছে। তবে বর্তমানে রাখাইন সহ মিয়ানমারের বিভিন্ন এলাকায় সংঘাত আরও তীব্র হচ্ছে। একই সঙ্গে বাড়ছে মানবিক সহায়তার প্রয়োজন। ব্রিটিশ হাইকমিশনের ভাষ্য অনুযায়ী নিরাপত্তাহীনতার পাশাপাশি বেসামরিক অবকাঠামোর বিমান হামলা এবং মিয়ানমার কর্তৃপক্ষের ত্রাণ ও বাণিজ্যে বাধা মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলছে। এর ফলে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে নতুন করে মানুষের বাস্তুচ্যুতি বাড়ছে। বিপজ্জনক সমুদ্রপথে পালাতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে। এ অবস্থায় রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারের ফেরত পাঠানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানানো হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা মূল অর্থ স্কিমে নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না। একই সঙ্গে আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয় হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ স্কিমে নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পাবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাতে এসব নির্দেশনা দেওয়া হয়। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। দেশ ছাড়ার আগের দিন কোচকে বরখাস্ত করল বাফুফে। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তান রওনা হওয়ার 24 ঘন্টার আগে বরখাস্ত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের বিতর্কিত ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্স। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। দলটির বিদেশ সফর ঘিরে নানা নাটকীয়তার পর অবশেষে কোচ জোন্স অধ্যায়ের ইতি টানল বাফুফে। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের। গুরুত্বপূর্ণ এই সফরের ঠিক আগ মুহূর্তে প্রধান কোচকে সরিয়ে দেওয়ায় দল পরিচালনার দায়িত্ব বর্তেছে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর উপর। আপাতত তিনি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়া টেকনিক্যাল পদে ও কোচিং স্টাফের সামনে আরও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ডার্বির একটি নাইট ক্লাবের বাইরে পুলিশের হাতে হাতকড়া পড়ার ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন পেসার ব্রাইটন কার্স। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত স্কোয়াড থেকে তাকে সরিয়ে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে দল ডাক পেয়েছেন 23 বছর বয়সী তরুণ পেসার সনি বেকার। গত শনিবার রাতে ডার্বির একটি বারের বাইরে 31 বছর বয়সী এই ইংলিশ পেসারকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। এমন একটি ভিডিও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে কোনো অভিযোগ ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে ক্রিকেট বোর্ড। ইসিবি পুরো ঘটনাটি ক্রিকেট রেগুলের কাছে হস্তান্তর করেছে। ইসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, তদন্ত চলাকালে এবং ঘটনার সব সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত ব্রাইটন কার্স দ্বিতীয় টেস্টের দল নির্বাচনের জন্য বিবেচনাযোগ্য নয়। চলতি গ্রীষ্মে শৃঙ্খলা ভঙ্গের কারণে টেস্ট দল থেকে বাদ পড়া তৃতীয় ইংলিশ ক্রিকেটার হলেন তিনি। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। ওটিটি সিরিজ মির্জাপুর এ জরিনা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান বাঙালি অভিনেত্রী অনংসা বিশ্বাস। তবে চরিত্রটির কারণে বাস্তব জীবনে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সিরিজটির প্রথম সিজন মুক্তির পর তার ইনবক্সে আসতে থাকে একের পর এক অশালীন প্রস্তাব ও আপত্তিকর বার্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওটিটি সিরিজ মির্জাপুরে জরিনার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান বাঙালি অভিনেত্রী অনংসা বিশ্বাস। তবে চরিত্রটির কারণে বাস্তব জীবনেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সিরিজটির প্রথম সিজন মুক্তির পর তার ইনবক্সে আসতে থাকে একের পর এক অশালীন প্রস্তাব ও আপত্তিকর বার্তা। 2018 সালে মুক্তি পায় মির্জাপুর ওয়েব সিরিজ।
এতে অনংশাকে ধূসর একটি চরিত্রে দেখা যায়, যে রাজনৈতিক দুনিয়ায় নিজের অবস্থান পোক্ত করতে তার শারীরিক আবেদনকে কাজে লাগান। এরপর থেকে দর্শক নজরে চলে আসেন বাঙালি এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে অনংশা জানান, মির্জাপুরে প্রথম মৌসুম মুক্তির পর তার জীবন অনেকটাই বদলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্স থেকে শুরু করে ইমেল ও ফোন সব জায়গাতেই আসতে থাকে কুরুচিকর বার্তা। অনংশার ভাষ্য, প্রথম মৌসুমের পর তিনি ভীষণভাবে ভেঙে পড়েন, কারণ তখন সব তার কাছে নতুন। সোশ্যাল মিডিয়া থেকে ইনবক্স সর্বত্রই কুরুচিকর ভাষায় মেসেজ আসত, দেখে শিউরে উঠতেন বলে জানান এই অভিনেত্রী। এসব বার্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী জানান, অভিনয়কে তিনি বরাবরই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন, তাই পর্দায় একটি চরিত্রকে কেন্দ্র করে বাস্তব জীবনে এমন মন্তব্য ও প্রস্তাব পাওয়াটা তার কাছে ছিল হতাশাজনক। তার দাবি, এখনো মাঝে মধ্যেই ইনবক্সে আসে একই ধরনের বার্তা। তবে জরিনা চরিত্রের সঙ্গে তাকে গুলিয়ে ফেলার বিষয়টিকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না অনংশা। তার মতে, চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছিলেন বলেই দর্শকের একাংশ পর্দার চরিত্রের সঙ্গে বাস্তবের অভিনেত্রীকে এক করে ফেলেছেন। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে 3 বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রার্থীদের বিরুদ্ধে আরও কঠোর ট্রাম্প, বাতিল হচ্ছে 2 লাখ ভিসা। ইসলামে হিজাব অপরিহার্য নয়, উত্তরপ্রদেশে শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতক্ষণ আসা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।